হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু WBPSC ওয়ালার ইউটিউব চ্যানেলে। তোমাদের আমি আজকে যেটা এনেছি তোমরা দেখতে পাচ্ছ, যেটা লেখা আছে এখানে যে WBCS 2023 প্রিলিমস কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস ম্যাথামেটিক্সের ওপর। অ্যাকচুয়ালি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো, কিছুদিন আগে পরীক্ষাটা দিলে, আশা করি সবার খুব ভালো হয়েছে। ম্যাথসও সবাই বলছো মডারেট হয়েছে, খুব কঠিন নয় আবার খুব ইজি নয়, তবে বেশিরভাগ ছেলে মেয়ে খুব ভালো পরীক্ষা দিয়ে এসছো ম্যাথসের ওপর। এটা একটা আমাদের কাছে দারুণ খবর। ওভারঅল পরীক্ষাও অনেকের ভালো হয়েছে, অনেকে বলছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। দেখো, এই ধরনের কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে যখন অফিসার র্যাঙ্কের পরীক্ষায় তুমি বসতে যাচ্ছ, সেক্ষেত্রে কোনো প্রেডিকশন কিন্তু চলে না ইন জেনারেল। ঠিক আছে, আমি বলবো যে অঙ্কগুলো এসছে সমস্তটাই তোমাদের কম বেশি আগে পরে করানো হয়েছে, এবং আমি এই অঙ্কগুলো আজকে ডিটেলসে বলবো, একদম ডিটেলসে, যাতে এই ওরিয়েন্টেড কোনো অঙ্ক যখন আসবে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। এই ধরনের অঙ্ক অ্যাটলিস্ট যখন আসবে, তাতে কি হবে, যেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলোকে আমরা সবসময় কি করি, একটু বেশি প্রেফারেন্স দিই, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে পরবর্তীকালে আসার চান্সও কিন্তু কম বেশি থাকে। তো তোমরা খুব ভালো করে অ্যানালিসিসটা দেখে নাও যে WBCS এ যে 12টি অঙ্ক এসছে কিভাবে তোমরা খুব সহজেই করতে পারো, এবং আশা করি তোমরা বেশিরভাগ ছেলেমেয়ে সেটা করেও এসছো। চলো আমরা একটু দেখে নিই। WBCS প্রিলিমস কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস, এটা আমাদের আজকে টুডেজ টার্গেট। অবশ্যই সেট সি দেখবে, যে সেট ছিল ABCD, তার মধ্যে কিন্তু সেট সি এর অ্যানালিসিস কোয়েশ্চেনগুলো তোমাদের মেলাতে সুবিধা হবে। প্রথমেই আমরা চলে আসছি, দেখে নাও কোয়েশ্চেন সিতে সাম নাম্বার 26টা হচ্ছে একদম ইংলিশের পরেই প্রথম কোয়েশ্চেনটাই অঙ্কের ছিল। ঠিক আছে, অ্যাপটিটিউডের ছিল। কি বলছে? 5 জন বালক ABCDE তাস খেলছে। ওকে, ABCDE 5 জন বালক কি করছে? তাস খেলছে। ওকে, এবার বলছে খেয়াল করো, বলছে ইচ বয় হ্যাজ 10 কার্ডস। প্রত্যেকের কাছে কিন্তু 10টা করে কার্ড আছে। একটু ফলো করো, প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে, আমি তাই 10 করে লিখে নিলাম। ওকে, এবার বলছে ই borrows 3 cards from A, মানে ই কি করলো? 3টি কার্ড এর কাছ থেকে ধার করে। ই 3টে কার্ড এর কাছ থেকে ধার করে, তার মানে ই এর সঙ্গে তুমি +3 করো, এ যদি দিয়ে দেয় যথারীতি এর থেকে কিন্তু মাইনাস হবে, তাই না? যে দিয়ে দিচ্ছে তার থেকে মাইনাস হবে, আর যে নিচ্ছে তার সঙ্গে কার্ড নাম্বারটা অ্যাড হবে। খুব স্বাভাবিক ব্যাপার এটা। এবার বলছে খেয়াল করো, ই 3টে কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সি কে দিয়ে দেয়। 5টি কার্ড কিন্তু ই সি কে দিয়ে দেয়। দেখো আমি এখানে -5 করলাম কেন? যেহেতু সি কে দিয়ে দেয় 5টি কার্ড, এবং সি এর নিচে কিন্তু আমি কি করলাম? +5 করলাম। ই থেকে -5 করলাম, সি কে কিন্তু আমরা +5 করলাম। কেন? কেননা কি বলছে দেখো, ধার করে 5টি কার্ড সি কে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে 5টি কার্ড কিন্তু সি কে দিয়ে দেয়। সি তৎক্ষণাৎ 4টি বি কে, তার মানে আবার সি এর ক্ষেত্রে -4 করছি, বি কে 4টি দিয়ে দিচ্ছে, তাই বি এর ক্ষেত্রে +4 করছি। খেয়াল করো, যার থেকে দিয়ে দিচ্ছি তার থেকে মাইনাস, আর যাকে দিচ্ছি তার সঙ্গে প্লাস। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সি তৎক্ষণাৎ 4টি বি কে এবং বি 2টি কার্ড ডি কে দেয়। বি কিন্তু 2টি কার্ড কাকে দিয়ে দিল? বি 2টি কার্ড কিন্তু ডি কে দিয়ে দিল। খেয়াল করো, তাহলে এই হচ্ছে আলটিমেট। এবার আমি প্লাস মাইনাস করে ক্যালকুলেশন কোনোভাবেই করতে যাব না। কেন যাব না? কারণ আমরা এখনো দেখিনি আলটিমেটলি কি চেয়েছে। হাউ মেনি কার্ডস ডাস ডি হ্যাভ? ডি এর কাছে কটি কার্ড আছে? ডি এর কাছে কটি কার্ড আছে? আমি দেখো, ডি কিন্তু শুধুমাত্র 2টো কার্ড পেয়েছিল, 2টো কার্ড ডি পেয়েছিল। কার থেকে পেয়েছিল? বি এর থেকে পেয়েছিল। যথারীতি ডি এ মোট কার্ডের সংখ্যা কত? যথারীতি ডি এর কাছে মোট কার্ডের সংখ্যা কত? দেখো, খুব ইজিলি কিন্তু আমরা 12 আনসার করতে পারছি। এটা যার পেপার ছিল সে কিন্তু একদম সঠিক আনসার করেছে, তাই না? দেখো, কিছুই না, দেওয়া নেওয়ার পালা। যার থেকে দিচ্ছি তাকে মাইনাস করছি, যাকে দিচ্ছি সেই সংখ্যাটাই তার ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, মানে প্লাস হয়ে যাচ্ছে। যার থেকে দিচ্ছি
তার থেকে মাইনাস হচ্ছে, যা কে দিচ্ছি তার সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে। জাস্ট কোনো কনফিউশনে না গিয়ে দেওয়া নেওয়াটা প্লাস মাইনাস করে লিখলে আলটিমেটলি কার কথা বলা হয়েছে, তার কাছে আলটিমেট কথা কাজ আছে সেটা বের করলে কিন্তু আমাদের ইজিলি আনসার বেরিয়ে যাবে। দেখো খুব ভালো অঙ্ক ছিল, একদমই বলবো না জটিল, বাট একটু ঠান্ডা মাথায় করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। Find the value of 1 minus 1 by 3, 1 minus 1 by 4, 1 minus 1 by 5, 1 minus 1 by 99, 1 minus 1 by 100. দেখো একটা জিনিস খুব ইজি, এই অঙ্ক বারবার আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম। 3 মাইনাস 1 বাই 3 তার মানে 2 বাই 3। এখান থেকে কত পাচ্ছি 3 বাই 4, এখান থেকে কত পাচ্ছি 4 বাই 5। এইভাবে আস্তে আস্তে লাস্ট টার্মটায় কত পাচ্ছি বলো, লাস্ট টার্মটার আগের টার্মটায় পেয়ে যাচ্ছি দেখো 98 বাই 99, তাই না? এবং ঠিক পরেরটাই পাচ্ছি 99 বাই 100। খেয়াল করো, এবার দেখতে হবে কারা কারা কাটছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখতে হবে কারা কারা কাটছে। দেখো তো 2 3 3 কাটছে, এই 4 কাটছে, এই 5 পরের 5-এর সঙ্গে কাটবে, এটা আগেরটার সঙ্গে কাটবে এবং এটাও কিন্তু কেটে যাচ্ছে। তার মানে খেয়াল করো, যেগুলো আমরা দেখছি না থাকা সত্ত্বেও আমরা কাটছি, তাদেরকে তো আমরা জাস্ট বুঝতেই পারছি কি টার্ম পরবর্তীকালে আসবে, তাই না? সেক্ষেত্রে প্রত্যেকটা টার্ম 1 থেকে তোমার 1/100 পর্যন্ত লিখে করব তার তো কোনো মানে হয় না, কিন্তু কি আসছে এইটুকু আমরা বুঝতে পারছি। তোমরা একটা জিনিস একটু মাথায় রাখো, খুব ইজিলি মাথায় থাকবে, প্রথমটার যদি লব অক্ষত থাকে মানে না কাটে, শেষ টার্মটার কিন্তু হর কাটবে না। মানে ঘুরিয়ে বললে প্রথমটার যদি হর কাটে, শেষ টার্মটির লবটি কাটতে হবে ব্যালেন্স করার জন্য। এবং সেই ব্যালেন্স যদি আমরা করতে পারি, আমরা দেখছি শুধুমাত্র ফার্স্ট টার্ম থেকে ওপরে 2 পড়ে থাকছে, লাস্ট টার্ম থেকে নিচে 100 পড়ে থাকছে। যথারীতি 0.02 কিন্তু আমাদের একদম সঠিক আনসার। 0.02 আমাদের একদম সঠিক আনসার। দেখো কত ইজিলি ভাবা যায়, তাই না? ডিটেলসে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই, কি হচ্ছে কোন জায়গাটা কাটছে শুধু সেটা বুঝে নিলেই কিন্তু অঙ্ক শেষ। খুবই সহজ ছিল, তাই না? আগের অঙ্কটা বেশ সহজ অঙ্ক ছিল। দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও 1/20:1/15:1/12 ইজ 30 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, 1/20:1/15:1/12 আমরা কি করছি দেখো, এটাকে সিম্পলিফাই করাটা জরুরি, তাই 20 15 12 এদের এলসিএম কত নিশ্চয়ই তোমরা জানো, এদের এলসিএম হচ্ছে 60। এদের এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, এদের এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। এখান থেকে কত পাচ্ছি বলো 3, এখান থেকে কত পাচ্ছি 4, এখান থেকে কত পাচ্ছি 5। আশা করি একদম ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এদের পেরিমিটারটা বলে দিয়েছে, তার মানে এই প্রত্যেকটা যোগফল আমরা কত করব, প্রত্যেকটার যোগফল 3 4 5 আমরা দেখতে পাচ্ছি, টোটাল হয়ে যাচ্ছে কিন্তু 12। আচ্ছা 12 রেশিওটাই অঙ্কে কত বলছিল বলো, 12 রেশিওটাই অঙ্কে 30 সেন্টিমিটার বলছিল। 12টা যদি 30 সেন্টিমিটার হয়, একটা কত হবে ন্যাচারালি 30/12। তোমার কাছে কি জানতে চেয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, দ্য লেন্থ অফ দ্য বিগেস্ট সাইড। আচ্ছা বিগেস্ট সাইড বলছে, তোমরা কোনটা বুঝছো, নিশ্চয়ই এটা। তার মানে 5 রেশিওটা আমরা কিভাবে বার করব, খুব ইজিলি 5 রেশিওটা বার করব, একটু দেখে নাও সবাই। 30/12 ইন্টু 5 করলেই কিন্তু আমাদের 5 রেশিওটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা জাস্ট 6 দিয়ে কাটো 2, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে ওপরটা পাচ্ছি 5, 6 দিয়ে কাটলে নিচে পাচ্ছি 2, তার মানে 25/2। একটু দেখে নিও, এটা 5 5 25/2, তার মানে 12/1 অথবা 12.5। দেখতে হবে কি অপশন আছে, অপশন আছে আমাদের কিন্তু 12.5 বা 12.5 আমাদের কাছে অপশন আছে। সেক্ষেত্রে দেখো এই ধরনের অঙ্ক এক্সপেক্টেড ছিলই যে বিসিএস এর প্রিলিমিনারির মতো পরীক্ষায় আসবে। তোমাদের বলেছিলাম অ্যারিথমেটিকের সঙ্গে সঙ্গে মেনসুরেশন 2D 3D কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কটা সলভ কিন্তু আমরা দেখালাম সাম নাম্বার 84, সলভটা এখানে চলে এসছে, তাই তোমাদের 85 এর অঙ্কটা আমি এখানে সলভ দেখাচ্ছি। সুবিধে কি হবে, এটার সঙ্গে গুলোবে না। তাহলে দেখো 85 এর সামটা কি বলছে, এনপিআর এর ভ্যালু দেওয়া আছে। তোমরা সবাই এনপিআর এর ফর্মুলা জানো, কি জানো এনপিআর এর ফর্মুলা, ফ্যাক্টোরিয়াল n মাইনাস ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ফ্যাক্টোরিয়াল n মাইনাস r যে তুমি পাচ্ছ, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r যে তুমি পাচ্ছ, এটা কিন্তু এনপিআর এর ফর্মুলা, সেটাই কিন্তু ডিটেলসে দেওয়া আছে আমাদের কাছে, সেটাই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, তাই না? আচ্ছা এবার কি বলছে, এবার বলছে এনপিআর এর ভ্যালু,
এনপিআর এর ভ্যালু বলছে 5040, ইটস গিভেন। এনপিআর এর ভ্যালু 5040, যেখানে আর এর ভ্যালুটা কিন্তু 4 বলা ছিল, যেখানে আর এর ভ্যালুটা কি বলা ছিল, আর এর ভ্যালুটা 4 বলা ছিল। এবার তুমি যদি এখানে আর এর ভ্যালু 4 বসাও, এই জায়গাটা যদি আর এর ভ্যালু 4 বসাও, মানে এনপিআর ইকুয়াল টু n ইন্টু n-1 ইন্টু n-2, এবং এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু আর এর ভ্যালু 4 বসালে এখানে সরাসরি পেয়ে যাচ্ছি n-3। এবার তুমি কি করবে, পরীক্ষা হলে যদি এইভাবে করতে যাও অনেকটা টাইম নষ্ট হবে। কেন টাইম নষ্ট হবে? এবার তুমি কি করবে, এই জায়গায় 5040 বসিয়ে n এর মান তুমি বার করবে। কিভাবে বার করবে? পুরো এটাকে ফ্যাক্টরাইজ করে 5040 কে ফ্যাক্টরাইজ করে কিন্তু তোমাকে n এর মান বার করতে হবে, দুদিকটা ম্যাচ করে। আমি বলবো এটা কিন্তু কোনোভাবে দরকার নেই, এই মেথডটা কোনোভাবে দরকার নেই পরীক্ষা হলে, একটু হলো টাইম কনজিউমিং। তাহলে স্যার কি করব? পরিষ্কার দেখো, একটা জিনিস আমরা বুঝতে পারছি, এনপিআর আমি প্রথম অপশনটা যাচাই করব, আমি কিন্তু রাইট অপশন এটা বলছি না, আমি জাস্ট যাচাই করব। যদি আমাদের বলা হয় 10, এন এর জায়গায় যদি আমি 10 ধরি, 10p4, আমি দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। নিচে কত পাচ্ছি? 10-4, এই যে এই ফর্মুলাটা যেটা ছিল, তাই না? নিচে কত পাচ্ছি? নিচে পেয়ে যাচ্ছি n-r মানে 10-4 6 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটা যদি কেটে যায় এবং এদের গুণফলটা আমি দেখতে পাচ্ছি 8 নং 72 2 7 14, মানে জিরোর আগে আলটিমেটলি 4 আছে, তার মানে এটা 5040 আসছে। একবার গুণ করে আমরা দেখে নিতে পারি। আমরা দেখে নিচ্ছি কিন্তু 10p4 যদি আমরা বসাই n এর জায়গায় 10, সেক্ষেত্রে 10p4 এর মান কিন্তু সরাসরি 5040। এটা একটা শর্ট প্রসেস, এটা অনেক সহজে করা যায়। যেহেতু 10p4 বসিয়ে আমরা 5040 পেলাম, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, সেক্ষেত্রে কিন্তু আর অঙ্কটা এতটা ডিটেলসে না করলেও চলবে, তুমি কনফিডেন্টলি আনসার করতে পারো এটা। কিন্তু পারমুটেশনের বেসিক কনসেপ্ট তোমাকে জানতে হবে। n সংখ্যক আর্টিকেল থেকে 4 আর্টিকেল নিয়ে পারমুটেট করলে আমরা 5040 পাই। এবার n এর জায়গায় কত বসালে এটা 5040 হবে। দেখো, শুধু এইটুখানি সলভ করে অপশন টেস্ট করে যদি আমরা একটা দুটো অপশন মিসও করি, মানে একটা দুটো অপশন পরেও রাইট আনসার থাকে, সেক্ষেত্রেও এক একটা করতে 10 15 20 30 সেকেন্ড, ঠিক আছে, তার বেশি লাগারই কথা নয়। সেক্ষেত্রে আমরা কত পাবো? 5040 পেয়ে যাচ্ছি যখন n এর মান 10। তাহলে আমাদের এই ক্ষেত্রে 10 ছাড়া কোনো কিছু আনসার কিন্তু হতে পারে না। এত ডিটেলসে দেওয়ার দরকার নেই, তুমি অপশন টেস্ট করতে পারো। ডিটেলসে গেলে একটু সময় লাগবে, বাট আনসার মিলবে। সেক্ষেত্রে তোমাকে 5040 পুরোটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, চলে আসলাম পরের অঙ্কে। কি বলছি দেখো, এটা একটা ভালো অঙ্ক ছিল। সাব নাম্বার 111 111 সেট সি WBCS প্রিলিমসে এসছে। এটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। কন্ডিশনগুলো তোমাকে দেখতে হবে। বলছে x asterisk y x প্লাস y তখনই হবে যখন x y এর থেকে ছোট, x মাইনাস y তখনই হবে যখন x y এর থেকে বড়, 2x তখনই হবে যখন x ইকুয়াল টু y। খেয়াল করো, আমরা প্রথমে এইটা আর এটা করে নেব। আমি 5টাকে রেখে দিলাম, এই সাইনটা দিলাম আমি। 7*2 এই রিলেশনটা তখন কোন এখানে খাটবে? কন্ডিশন দেখো, x মাইনাস y, এই কন্ডিশনটা x গ্রেটার দেন y, এই কন্ডিশনটা কিন্তু যখন থাকছে তখন x মাইনাস y হবে। তার মানে 7-2 আমরা কত পাচ্ছি? 7-2 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 5। খেয়াল করো, কেন আমরা মাইনাস করলাম? তার কারণ বলা আছে x যখন y এর থেকে বড় হবে, দেখো এখানে x y এর থেকে বড়, তখন কিন্তু x মাইনাস y করতে হবে, মানে 7-2 করতে হবে। মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। 5*7। আবার যখন বলছে x y এর থেকে ছোট, তখন কিন্তু এদের যোগ করতে হবে, মানে কত পাচ্ছি বলো? 12 পেয়ে যাচ্ছি। সঙ্গে এই সাইনটা দিয়ে আমি 2টাকে নিয়ে রাখলাম। এবার যখন বলছে x ইকুয়াল টু y, দেখো এই ক্ষেত্রে x ইকুয়াল টু y হচ্ছে, তখন ইকুয়াল টু 2x, তার মানে 2 ইন্টু x, 2 ইন্টু 5। আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন অনুযায়ী যেই কন্ডিশনে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ফলো করো। এবার বলছে যখন
এক্স গ্রেটার দেন ওয়াই, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, তখন তো আমরা মাইনাস করি এক্স মাইনাস ওয়াই, যেরকম আমরা প্রথম টার্মটা করলাম। তাহলে 12 - 2 কত হবে? 12 - 2 কত হবে পরে দেখো, বাট আমাকে করতে হবে কিন্তু এই অপারেশনটা কন্ডিশন অনুযায়ী। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 10, এখানে পেয়ে যাচ্ছি 10। মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট আনসার কিন্তু আমাদের 20, রাইট আনসার কিন্তু আমাদের 20। খেয়াল করো, এই পেপারটি যে করেছিল একদম সঠিক আনসার করেছিল। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? আশা করি একদম জলের মতো ক্লিয়ার হলো। দেখো এই ধরনের অঙ্ক আমরা একটু নতুন টাইপ, কিন্তু দেখো কঠিন নয়, কন্ডিশন অনুযায়ী আমি কাজ করব, খুবই সহজ। কি বলছে? এ ম্যান এনক্যাশেস এ চেক, পরেরটায় আসলাম 112 নম্বর সাম। Encashes a check of rupees 6,000 from a bank. The bank pays him 200 rupees notes and 100 rupees notes, totaling 48. টোটাল 48টা নোটস দেয়, তার মধ্যে 200 রুপিসের নোটস আছে আর 100 রুপিসের নোটস আছে। দ্য নাম্বার অফ 200 রুপিস, 200 রুপিস কটা আছে? আমি তোমাদের একটা এই ধরনের অঙ্ক বহুবার করিয়েছি এবং বলেছিলাম একটা ট্রিমেন্ডাস শর্টকাট করা যায় কোনো রকম ফর্মুলা মনে না রেখে, কোনো রকম অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই না করে। তাহলে কি করে করব স্যার? বলা হলো নাম্বার অফ 200 রুপিস বের করতে বলা আছে, আমি ধরে নিলাম সবকটা কিন্তু 100 রুপিস, আমি ধরে নিলাম সবকটা 100 রুপিস। আচ্ছা তাই যদি হয় সবকটা 100 রুপিস, তাহলে বলো তো কত হওয়া উচিত? টোটাল তো আমাদের কাছে 48 আছে, তাহলে 4800 হওয়া উচিত টোটাল, কিন্তু আমাদের কাছে টাকা কত আছে? 6000। তাহলে আমাদের কত কম বেরোলো? 1200 টাকা কম বেরোলো। এবার বলো 1200 টাকা কম বেরিয়েছে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী কিন্তু 200 টাকার নোট। কেন বলো? আমি ধরেছিলাম সবকটা 100 টাকার নোট। আচ্ছা 200 টাকার নোট মানে 100 থেকে আমি কত কম ধরেছি? যখন 100 টাকা ধরেছি, এক একটা নোটে কিন্তু আমি 100 টাকা কম ধরেছি। এক একটা 200 টাকার নোটের জন্য আমি 100 টাকা কম ধরেছি। তাহলে 1200 টাকা কম আসার জন্য কটা 200 টাকার নোট দায়ী? 1200 টাকা কম আসার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস কটা 200 টাকার নোট দায়ী? 12টা 200 টাকার নোট দায়ী। তাহলে কিন্তু আমরা ইজিলি 12 আনসার বলবো, কোনো রকম ইকুয়েশন ফর্ম না করে, কোনো কিছু ফর্ম না করে। দেখো আমরা কত সুন্দর ইজিলি বলে ফেলতে পারছি। এই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাদের একটু শিখে রাখলে ভালো হবে, পরীক্ষা হলে অনেক তাড়াতাড়ি সময় নষ্ট না করে বার করতে পারবে। প্রত্যেকটা ধরে নিলাম 100 টাকার নোট, 6000-এর জায়গায় আমরা পেলাম 4800, তাতে কি হলো? 1200 কম পেলাম। 1200 কম কেন পেলাম? কিছু 200 টাকাকে আমি 100 টাকা ধরে নিয়েছি, প্রত্যেক 200 টাকার ক্ষেত্রে আমি 100 টাকা করে কম ধরেছি। তাহলে 1200 টাকা কম হওয়ার জন্য কটা 200 টাকার নোট দায়ী? সরাসরি 12টা 200 টাকার নোট দায়ী। খাতা পেন কিন্তু ইন জেনারেলি লাগে না। স্যার তাহলে খাতা পেন যদি না লাগে আমরা কি মেন্টালি করতে পারবো? অ্যাকচুয়ালি মেন্টাল মেট বলে একটা ওয়ার্ড কিন্তু রয়েছে কম্পিটিটিভ এক্সামে, যে মেন্টালি অঙ্ক করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। সব ক্ষেত্রে আমি অঙ্ক কষে করব, পরীক্ষা হলে তোমার কিন্তু সময় অ্যাডজাস্ট নাও হতে পারে। চলে গেলাম নেক্সট সাম। কি বলছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু দিস and this to make it a perfect square। আচ্ছা পারফেক্ট স্কোয়ার হতে হবে, সেক্ষেত্রে 8798 8792। আচ্ছা বলো তো এর মধ্যবর্তী নাম্বারটা কত? যখনই এরকম তোমাকে কিছু অ্যাড করার কথা বলবে, সেক্ষেত্রে এর মধ্যবর্তী নাম্বার খুঁজবে। মধ্যবর্তী নাম্বারের ক্ষেত্রে 87 আর 87টা আমাদের কাছে জরুরি নয়। কেন? দুটো সেম। 9টাও আমাদের কাছে জরুরি নয়। কেন? দুটো সেম। 8 আর 2 এর মাঝামাঝি কে আছে? 8 আর 2 এর মাঝামাঝি একটু ফলো করো, 8 আর 2 এর মাঝামাঝি নিশ্চয়ই 5, তাই 8 আর 2 কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে নিশ্চয়ই 5। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 879, 5 যখন বললাম 95 প্লাস 3, এটা লিখতে পারি। খেয়াল করো কেন লিখতে পাচ্ছি? আমি 8798 কে এইভাবে ভাঙলাম, 8795 প্লাস 3। আবার এটাকেও আমি কি করছি? নিচ্ছি 8795 মাইনাস 3। দেখো আমি দুটো সেম সংখ্যা নিয়ে এই দুটো সংখ্যাকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করলাম। এতে সুবিধাটা কি হলো? এতে সুবিধাটা হলো এটাই যে আমি কিন্তু এদেরকে ইজিলি একটা ফর্মুলায় নিয়ে যেতে পারছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের এই ফর্মুলাটা নিশ্চয়ই সবার জানা আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি ফর্মুলা যেন ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই ক্ষেত্রে তোমরা কি পাচ্ছ? 8795 হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এখানে এটা হচ্ছে 8795 এবং বিটা হচ্ছে কিন্তু 3। তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা যদি মাইনাস করি,
পারফেক্ট স্কোয়ার হতে হয় সেক্ষেত্রে এই সংখ্যাটাকে কিন্তু আমাকে সরাতে হবে। -3 সরাতে গেলে আমাদের কিন্তু +3 মানে 3 স্কোয়ারকে প্লাস করতে হবে। 3 স্কোয়ারকে প্লাস করা মানেই আমরা কিন্তু পাচ্ছি 9 অ্যাড করতে হবে। খেয়াল করো, যদি -3 স্কোয়ার +3 স্কোয়ার করি এই দুটো কেটে গিয়ে আলটিমেটলি এটা স্কোয়ার পড়ে থাকবে, যেটা ডেফিনেটলি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটাই আমরা চাইছিলাম, সেই জন্য আমরা এই ফর্মে ভাঙলাম। যদি এই ফর্মে একবার মেন্টালি ভেঙে নিতে পারি, বিশ্বাস করো আর কোনো ক্যালকুলেশন করার দরকারই নেই। a + b × a - b অ্যাপ্লাই করো, এটা এক্সট্রা পড়ে থাকবে, যেটা মাইনাস হচ্ছে তাকে সরাতে গেলে প্লাস করতে হবে সেই সংখ্যাটাকেই। সেই সংখ্যাটা মানেই 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানেই 9। আমাদের রাইট আনসার অবশ্যই 9। দেখে নাও, চলে আসলাম নেক্সট সামে। There are 75 questions in a question paper. Each carrying 2 marks. 1 mark is deducted from each of the question. Answer it correctly. ঠিক করলে 2 নম্বর পাবে, ভুল করলে 1 নম্বর ডিডাক্ট হবে, মানে মাইনাস হবে। A student answering all the question got 45 marks. বলছে একটি স্টুডেন্ট কিন্তু সবকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করেও সে কিন্তু পেয়েছে 45 নম্বর। হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স কারেক্টলি আনসার বাই দ্য স্টুডেন্টস? কতগুলো কোয়েশ্চেন সে কারেক্টলি আনসার করেছে, একদম সঠিক আনসার করেছে। দেখো, আমি অবশ্যই এক্ষেত্রে অ্যালিগেশন পদ্ধতি নেব। আমি ধরলাম ছেলেটি সবকটা ঠিক করেছে, 75টা কোয়েশ্চেন সবকটা ঠিক করলে 150 পাওয়ার কথা। ধরে নিলাম ছেলেটি সবকটা ভুল করেছে, তাহলে নিশ্চয়ই -75 পাওয়ার কথা 150-এর বদলে। আসলে পেয়েছে কত? আসলে পেয়েছে কিন্তু 45 নম্বর। আসলে পেয়েছে কত? আসলে পেয়েছে কিন্তু 45 মার্কস, তাই না? তাহলে এবার বলো অ্যালিগেশনের নিয়ম কি? আমরা কি করি? ছোট থেকে বড়টা মাইনাস করি, মানে বড় থেকে ছোট মাইনাস করি। এখানে বড়কে 45, ছোটকে বলো নিশ্চয়ই 75, আমি মাইনাস করলাম। আর এখানেও বড় থেকে ছোটটা মাইনাস হবে, মানে ডিআরের থেকে মিন মাইনাস হবে। কত পাচ্ছি বলো? 150 থেকে 45 মাইনাস করলে যত পাবো তাই না? এবার দেখো, এটা মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যায়। 45 আর 75 যোগ করলে আমরা পাচ্ছি 120, এবং 150 আর 45 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 105। যদি তুমি কাটাকুটি করো, 15 দিয়ে 8, 15 দিয়ে করলে 7, আমরা দেখতে পাচ্ছি 8-এর মাল্টিপল কে আছে? 8-এর মাল্টিপল কিন্তু 40 আছে, আর কিছু দেখার দরকার নেই। আর যদি তুমি ডিটেলসে করতে যাও, টোটাল 8 সাথে 15টাই হচ্ছে 75টি কোয়েশ্চেন, তাই না? তোমার কাছে কি বার করতে হবে? 8টি কত? তোমার কাছে কি বার করতে হবে? 8টি কত? 15-র কত গুণ বলো? 5 গুণ। তাহলে 8-এরও 5 গুণ করে দাও, সরাসরি 40। 8-এরও 5 গুণ করে দাও, ছেলেটি কিন্তু সঠিক আনসার করেছিল 40টি। তো আমি বলবো এইখানেও তুমি আগের মেথডটা ইউজ করতে পারো। আগের মেথডটা এখানেও আমরা ইউজ করতে পারি। আমি দুটো দুরকম ভাবে দেখালাম, তোমরা বাড়িতে দেখে নাও। আগের মেথডটায় ঠিক জাস্ট আগের অঙ্কটা, মানে আমি এই অঙ্কটা বলতে চাইছি, এই অঙ্কটার ক্ষেত্রে এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমি দুটো আলাদা পদ্ধতি দেখালাম। তুমি আগেরটা অ্যালিগেশনে চেষ্টা করো, আর এইটা কিন্তু আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে চেষ্টা করো। দুরকম অ্যাপ্রোচ প্র্যাকটিস হয়ে যাবে। যেটা তোমার সহজ লাগে সেটাই তুমি অবশ্যই পরীক্ষা হলে করবে। In an exam, 55% candidates failed in English, 65% failed in mathematics and 24 failed in both. তাহলে দেখে নাও একটা জিনিস, আমরা দেখতে পাচ্ছি 55% ফেল করেছে তোমার ইংলিশে। তাহলে শুধু ইংলিশে ফেল করেছে, খেয়াল করো, বোথ সাবজেক্টে ফেল করেছে 24 জন। তাহলে শুধু ইংলিশে ফেল করেছে কত? নিশ্চয়ই 31%। আচ্ছা, এবার 65% ফেল করেছে ম্যাথামেটিক্সে। 24% যারা বোথ সাবজেক্টে ফেল করেছে মাইনাস করে দিচ্ছি। দেখো তো কত পার্সেন্ট শুধুমাত্র ম্যাথামেটিক্সে ফেল করেছে? 41%। এবার 31% শুধু ইংলিশে ফেল, ম্যাথামেটিক্সে ফেল 41%, শুধু ম্যাথামেটিক্সে ফেল, আর বোথ সাবজেক্টে ফেল 24%। তাহলে এরা কোনো না কোনো সাবজেক্টে ফেল, তাই না? এরা কোনো না কোনো সাবজেক্টে ফেল অথবা বোথ সাবজেক্টে ফেল। এই সংখ্যাটা কত? এটা 6, এটা হয়ে যাচ্ছে 9। 96% আইদার সিঙ্গেল সাবজেক্টে ফেল করে অথবা বোথ সাবজেক্টে ফেল করে। ফলো করো, তাহলে 31% যেহেতু 55% ইংলিশে ফেল করে, বোথ যদি মাইনাস করি সেক্ষেত্রে শুধু ইংলিশে ফেল,
শুধু ম্যাথামেটিক্সে ফেল, বোথ সাবজেক্টে ফেল। এরা টোটাল 96% কোনো না কোনো একটা সাবজেক্টে ফেল অথবা বোথ সাবজেক্টে ফেল। চেয়েছে কিন্তু ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট পাসড ইন বোথ সাবজেক্ট। তাহলে টোটাল তো 100% আমরা জানি, যে কোনো জিনিসের মোট হচ্ছে 100%। 96% কোনো না কোনো সাবজেক্টে ফেল অথবা বোথ সাবজেক্টে ফেল করে, তার মানে বাকিরাই কিন্তু অবশ্যই বোথ সাবজেক্টে পাস হতে হবে। বাকিরাই কিন্তু অবশ্যই বোথ সাবজেক্টে পাস হতে হবে। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। তুমি আরেকটা ট্রিমেন্ডাস শর্টকাট করতে পারো। সরাসরি তুমি 100 থেকে মাইনাস করো কাদের, সরাসরি মাইনাস করো 55 প্লাস হয়ে যাবে 65 প্লাস 24। এটা তুমি করতে পারো, এটা করতে পারো। বাট এখানে কি হবে, এখানে কিন্তু তোমাকে এই 24টাকে আর মাইনাস করা যাবে না, যেহেতু দুটোর মধ্যেই 24টা আছে, তাই একবার একে মাইনাস করে দাও। এই পদ্ধতিটাও তুমি করতে পারো। সেক্ষেত্রে 100 মাইনাস দেখে নাও 55, 55 আর 65 হচ্ছে 120, 120 থেকে 24 বাদ দাও হয়ে যাবে 96, 100 থেকে 96 বাদ দিলে যথারীতি আমরা 4% পেয়ে যাব। এটা ছেলেমেয়েরা একটা ফর্মুলা ইউজ করে, কোনো দরকার নেই, ফর্মুলা ছাড়াও ভাবা যায়। আবার তুমি একদম বেসিক কনসেপ্ট দিয়েও ভাবতে পারো, যেটাও খুব ইজি। মুখে মুখে করার অঙ্ক আমি তোমাদের দুটো পদ্ধতি পাশাপাশি দেখিয়ে দিলাম। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, কিন্তু ভালো অঙ্ক ছিল তুলনামূলক বাকি অঙ্কগুলোর তুলনায়। কি বলছে, ইন এ ক্রিকেট ম্যাচ 5 ব্যাটসম্যান A B C D E scored an average of 35 runs। আচ্ছা, A B C D এবং E ফলো করো। 5 জন মিলে 35 রান করে গড়ে, তাহলে মোট কত করে, মোট কত করে 35 ইন্টু 5 করে দাও, 35 ইন্টু 5 মোট রান করে দাও অবশ্যই 175। এবার বাকি কন্ডিশন গুলো তুমি একটু নেওয়ার চেষ্টা করো। কি বলছে, ডি স্কোর 5 মোর দেন ই। ডি স্কোর, আমি এখানে কন্ডিশন গুলো লিখছি, ডি স্কোর 5 মোর দেন ই। ডি কিন্তু ই এর থেকে 5 বেশি করবে। ওকে, ই স্কোর 20 ফিউয়ার দেন এ, তার মানে এ ই এর থেকে 20 বেশি করবে, ফিউয়ার মানে কম। ই স্কোর করে তোমার এর থেকে 20 কম, তার মানে এ মাইনাস ই আমরা 20 লিখতে পারি। ওকে, বি স্কোর অ্যাজ মেনি অ্যাজ ডি অ্যান্ড ই কম্বাইন্ড। বি কি করে, ডি আর ই যা করে বিও কিন্তু তাই করে। কন্ডিশন গুলো জাস্ট লিখছি। বি অ্যান্ড সি স্কোর 75 বিটুইন দেম। বি আর সি কিন্তু নিজেরা কিন্তু 75 করে দুজন মিলে, 75 করে দুজন মিলে। এইবার একটু ফলো করো, এবার খুব ইম্পর্টেন্ট, এইবার কিন্তু বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি একটু দেখে নাও। দেখো, এখানে আমি ভ্যালুগুলো, কন্ডিশনগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, আর কিছু না, শুধু কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখো, বিআরসি 75 দেওয়া আছে, বিআরসি যখন 75 দেওয়া আছে, তাহলে এ প্লাস ডি প্লাস ই আমরা কি দেখতে পাচ্ছি বলো, এইটুকু 75 যদি এদিকে আসে 175 থেকে মাইনাস করে দাও 75, পেয়ে যাব 100। 175 থেকে 75 মাইনাস করে দাও, পেয়ে যাব 100। এবার আমাকে বার করতে বলেছে, কিন্তু এবার আমাকে কি বার করতে বলেছে, বের করতে বলেছে সি, বের করতে বলেছে সি। তাহলে একটা কাজ করো, তাহলে আমাকে কিন্তু বিটা বার করতে হবে, তাই না? বিটাকে আমাকে বার করতে হবে, বি কে বার করলেই আমরা ন্যাচারালি সি পেয়ে যাব। এবার একটা জিনিস তোমরা বলো, ডি মাইনাস ই, বি ইকুয়াল টু কত পাচ্ছি, ডি প্লাস ই। বি ইকুয়াল টু কত পাচ্ছি, ডি প্লাস ই, রাইট? অথবা এক কাজ করো, এ মাইনাস ই, এ ই এর সঙ্গে কত বলো, এ মাইনাস ই 20। এ মাইনাস ই যদি 20 হয়, আমরা বলতেই পাচ্ছি এখানে আমি কার স্কোরটা পেয়েছিলাম, কারো স্কোর পেয়েছিলাম। এখান থেকে তুমি এক কাজ করো, এই দুটো থেকে একটা জিনিস কিন্তু আমরা পেতে পারি। কি পাচ্ছি, এই তিনটেকে অ্যাড করে দাও, কত পাবো, এ প্লাস ডি মাইনাস 2 ইকুয়াল টু 25। কি করলাম, এ প্লাস ডি মাইনাস 2 ইকুয়াল টু 25। তাহলে কি হয়ে গেল, এ প্লাস ডি এর জায়গায় যদি আমি বসিয়ে দিই, যে 25 মাইনাস 2 মানে প্লাস 2, তাহলে কত হয়ে যাচ্ছে, 3 ইকুয়াল টু 75। 3 ইকুয়াল টু 75 কেন বলো, এ প্লাস ডি এর জায়গায় আমি বসিয়ে দিলাম মাইনাস 25 প্লাস 2 বসিয়ে দিলাম, তাহলে 2 আর ই 3 হয়ে গেল, আর 25টা ডান দিকে গিয়ে 100 বদলে 75 হয়ে গেল, ই পেয়ে গেলাম 25। আচ্ছা, ই যদি 25 হয়, ফলো করো, ই যদি 25 হয়, আমরা
ই যদি 25 হয় আমরা বি কত পাবো? ই যদি 25 হয় আমরা বি কত পাবো? পাবো কি কিছু? ই যদি 25 হয় আমরা কিন্তু এখান থেকে ডি পেয়ে যাচ্ছি। ডি কত পাবো? ই যদি 25 হয় ডি কিন্তু এখান থেকে সরাসরি হয়ে যাবে 30। ডি হয়ে গেল 30, রাইট? ডি হয়ে গেল 30। তাহলে আমরা দেখে নিচ্ছি ডি আর ই কত হলো? 30 প্লাস ই কত ছিল বলো? 25। 30 পার ই 25 মানে 55। বি কত হয়ে গেল? বি হয়ে গেল 55। বি যদি 55 হয় এখানে বসিয়ে দাও, সি এর ভ্যালু কত হবে? 75 থেকে 55 বিয়োগ করে দাও, সরাসরি 20। অনেক রকম ভাবে তুমি করতে পারো। আমাদের কাছে সি চেয়েছিল, সি কিন্তু অবশ্যই 20। সি কিন্তু অবশ্যই 20। দেখে নাও এখানে বোঝা গেল কিনা। আমি জাস্ট কন্ডিশনগুলো কপি করেছি, আর কিছুই না। কি করলাম? এই টোটালটা হচ্ছে 175, আবার বি আর সি কে বসিয়ে দিলাম। দেখো বি আর সি যেহেতু 75 বলছিল, আমি এখানে 75 বসিয়ে দিলাম। এ প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 100 পেয়ে গেলাম। এবার আমি দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা থেকে এখানে, এবার যদি আমরা কন্ডিশনটা দেখি যে এ প্লাস ডি মাইনাস ই, মানে কি করলাম বলো? এই দুটোকে প্লাস করে দিলাম। এই দুটোকে প্লাস করলাম না, এ প্লাস ডি মাইনাস 2 75 পাচ্ছি, সেখান থেকে কিন্তু ই পেয়ে গেলাম 25। ই যদি 25 পেয়ে যাই বলো, ই 25 পেয়ে গেলে আমরা কিন্তু ডি পেয়ে যাব 30, কারণ 30 থেকে 25 বিয়োগ করলেই 5 হয়, ডি কে 30 হতে হবে। ডি পেয়ে গেলাম 30, ই পেয়ে গেলাম 25, হয়ে গেল 55। হয়ে গেল বি 55। বি 55 মানে আমরা কিন্তু সি ইজিলি পেয়ে যাব। 75 থেকে 55 বিয়োগ করলে আমরা সরাসরি 20 পেয়ে গেলাম। দেখো এতটা ইজিলি করা যায়, শুধু ভ্যালুগুলো রিপ্লেস করা, সবগুলো যোগ করতে পারো, সবগুলো বিয়োগ করতে পারো, অনেক রকম ভাবে করা যায়। এটা আমি একটা পদ্ধতি দেখালাম। নেক্সট, daily number of periods of teaching is 6 for class 6 to 8। 6 to 8 মানে 3টে ক্লাস, তাই তো? 6 to 8 মানে 3টে ক্লাস। 3টে ক্লাস 6টা করে কত হচ্ছে বলো? টোটাল 18টা ক্লাস। এবার বলছে 7 for classes 9 10। 9 10 মানে দুটো ক্লাস। তোমার দুটো ক্লাস হচ্ছে 7টা করে। টোটাল ক্লাস কত হলো? মানে এখানে 14 হয়ে গেল। অ্যাজ এ হোল টোটাল হলো 32টা ক্লাস। অ্যাজ এ হোল তুমি টোটাল করলে 32টা ক্লাস। এবার যেটা ইম্পর্টেন্ট ছিল এখানে, সেটা বলছে এই লাইনটা কিন্তু খুব ভাইটাল। ইফ নো টিচার ক্যান বি অ্যাসাইন মোর দ্যান 5 পিরিয়ডস এ ডে। একজন টিচারকে 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না। তাহলে এখানে কটা টিচার ইনভলভ হতে পারবে? 5 6 30, মানে 6জন টিচার 30টা ক্লাস নিচ্ছে। বাকি দুটো ক্লাস কি হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, বাকি দুটো ক্লাস কে নেবেন? বাকি দুটো ক্লাস নেওয়ার জন্য কিন্তু আরেকজন টিচার অ্যালটমেন্ট করতে হবে, আরেকজন শিক্ষককে কিন্তু অংশগ্রহণ করতে হবে বাকি তোমার দুটো ক্লাস নেওয়ার জন্য। তাহলে বাকি দুটো ক্লাস নেওয়ার জন্য একটা টিচারই এফিশিয়েন্ট, একজন শিক্ষকই এফিশিয়েন্ট বাকি দুটো ক্লাসের জন্য, কারণ একটা টিচার 5টার বেশি নিতে পারেন না, তার মানে 5টার কম সে অনায়াসে নিয়ে নেন। তাহলে এখানে 6জন টিচার তো লাগছেই, তারপর আরো একজন অতিরিক্ত টিচার লাগছে এই দুটো ক্লাসকে কিন্তু সম্পূর্ণ করার জন্য। সেক্ষেত্রে আমাদের রাইট আনসার কিন্তু 7। 6জন টিচার এবং একজন টিচার, সব মিলিয়ে মোট 7জন টিচার কিন্তু আমাদের লাগবেই, কারণ একজন টিচার 5টার বেশি ক্লাস কিন্তু নিতে পারেন না। এই হচ্ছে তোমার বিষয়। মানে এখানে অ্যানালিসিসে বোধহয় খুব সম্ভবত আমি তোমাদের বি বলে দিয়েছিলাম, অ্যানালিসিসে সম্ভবত আমি তোমাদের বি বলেছিলাম, বাট এটা রাইট আনসার অবশ্যই সি। সি বলতে গিয়ে বি বলে দিয়েছিলাম, বাট যদি তুমি একদম লজিক্যালি দেখো 7 কিন্তু অবশ্যই তোমার সঠিক আনসার। পিএসসিরও এই আনসারটাই নেওয়া উচিত। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার, খুব একটা কিন্তু জটিল ছিল না। নেক্সট চলে আসো সাব নাম্বার 195। এটা অনেকের কাছে একদম নতুন লেগেছে। আসলে কিছুই না, তোমাদের কাছে বলতে চেয়েছে এফ এক্স দেওয়া আছে, ভ্যালু অফ এফ মাইনাস এক্স। যখন আমি এফ মাইনাস এক্স বলছি, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইকুয়েশনটার মধ্যে আমাকে এক্স এর জায়গাগুলোতে এফ মাইনাস এক্স বসিয়ে দিতে হবে। এক্স এর জায়গাগুলোতে এফ মাইনাস এক্স বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিচ্ছি, তাতে কি পাচ্ছি বলো? এটা পেয়ে যাচ্ছি 1/5 টু দি পাওয়ার এক্স। এটা পেয়ে যাচ্ছি, সাইনটাকে চেঞ্জ করতে গেলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যায়, এটা +2। আচ্ছা, এটাকে যদি একটু আগে পরে করে সাজাই, সেক্ষেত্রে এটা তো সেম, তাই না? এটা তো সেম, সেক্ষেত্রে এটার বদলে এফ এক্স তো লেখাই যায়, কারণ এটা মানেই তো এফ এক্স বলাই ছিল। তাহলে এফ মাইনাস এক্স অবশ্যই এফ এক্স এর সঙ্গে সমান,
রাইট আনসার আমাদের অবশ্যই এ। রাইট আনসার আমাদের অবশ্যই এ। তাহলে দেখো এই যে আজকে বিষয়গুলো আলোচনা করলাম, প্রত্যেকটা অঙ্ক যেটা ডাব্লিউবিসিএসে এসেছিল আমি ডিটেলসে অ্যানালিসিস করলাম। আশা করি তোমাদের কাছে একদম একদম ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার হয়েছে। 12টি অঙ্ক এসেছিল, 12টি অঙ্ক সবকটাই তোমাদের সঙ্গে আমি ডিটেলসে বলে দিলাম। এতে দেখো তোমরা তোমাদের আনসারের সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে, ফার্স্ট অফ অল, এবং দেখে নাও যদি তোমরা কোনো একটা পার্টিকুলার পদ্ধতিতে করে থাকো তার থেকে আরো সহজ পদ্ধতি হয় কিনা, অথবা তোমার এই অ্যানালিসিস দেখার পর মনে হলো যে তোমার পদ্ধতিটাই আরেকটু সহজ ছিল তুলনামূলক, আমি তাহলে বলবো দারুণ, ওয়েল অ্যান্ড গুড, কনগ্রাচুলেশনস, যে তুমি অনেক সহজে অঙ্ক করা কিন্তু অলরেডি শিখে গেছো। ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু তোমাদের দারুণভাবে কাজে লাগবে এই প্রিপারেশনটা, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা জানো লাস্ট পরীক্ষায় ডাব্লিউবিসিএস মেন্সে ম্যাথ এসেছিল 190টা, মেন্সে ম্যাথ এসেছিল 190টা। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেন্সের ব্যাচে, অলরেডি তোমরা জানো মেন্সের ব্যাচ লঞ্চ হয়ে গেছে পিডাব্লিউ অ্যাপে। তোমরা অ্যাপটা ডাউনলোড করে তাড়াতাড়ি মেন্সের ব্যাচের জন্য রেডি হও, অবশ্যই মেন্সের পরীক্ষার জন্য রেডি হও এবং মেন্সের ব্যাচে নিজে এনরোল করো। সেখানে সমস্ত সাবজেক্ট কিন্তু করানো হচ্ছে মেন্সটাকে লক্ষ্য রেখে। লাস্টবার 135টা অঙ্ক এসেছিল, কাজে অঙ্ককে অ্যাভয়েড করে মেন্স ক্লিয়ার করা প্রায় অসম্ভব। তোমাদের জন্য মেন্সে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি নিয়ে এসেছি বিভিন্ন টাইপের ভালো অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় আসতে পারে। তো নেক্সট সামনে ডাব্লিউবিসিএস মেন্স এক্সামের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা প্রিলিমিনারি খুব ভালো দিয়েছো, 12টা অঙ্ক তোমরা একদম মিলিয়ে নিয়েছো। আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমাদের সঠিক হয়েছে, একটা দুটো ভুল হতে পারে, তা নিয়ে মন খারাপ করবে না। আর কাট অফ নিয়ে একদমই বলবো না, কেননা কি হবে কি না হবে প্রেডিক্ট করা মুশকিল। তবে ভালো পরীক্ষা দিয়ে থাকলে তোমার চান্স কিন্তু থাকছেই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আশা করি তোমারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস মেন্স তোমাদের জন্য অপেক্ষা করছে। মেন্সের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে পিডাব্লিউ অ্যাপে। পিডাব্লিউ অ্যাপ এখনো পর্যন্ত যারা ডাউনলোড করনি, করে নিয়ে মেন্সের ব্যাচের জন্য রেডি হও এবং নিজের প্রিপারেশন শুরু করো। যা যা সমস্যা হবে স্যারদের সঙ্গে, মেন্সে যারা যারা পড়াচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে তাদের সঙ্গে আলোচনা করে নাও। ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।